আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল আজকের বিশেষ গল্প। মণি বর্মা রচিত কেউ। দেখেছেন কি? পুরনো আসবাবপত্রের দোকানে দোকানে ঘুরে বেড়ানো কারো কারো নেশা থাকে। বিনোদ সাহা ছিলেন সেরকমই একজন মানুষ। সেদিন অফিসের ছুটির পর ঘুরতে ঘুরতে সে হাজির হলো পার্ক স্ট্রিটের এক নিলামের দোকানে। ভেতরে পা দিতেই নজরটা প্রথমেই গিয়ে পড়ল একটা কাঠের সিন্দুকের উপর। সেটা দেখতে যত সুন্দর, আকারে ঠিক ততই বড়। যে কোনো লোক স্বচ্ছন্দে ভেতরে শুয়ে থাকতে পারে। কাঠটা ছিল আবলুস নয়, তবে সেটা যে অত্যন্ত দামি তাতে কোনো সন্দেহ নেই। দোকানের মালিক আর তার মুখের চেহারা দেখে মনের ভাব বুঝতে পেরেছিল। এগিয়ে এসে গলা ফুলিয়ে বলেছিল, খাস সিকিম থেকে এনেছি স্যার। আসল সিজুয়া কাঠ, এ তল্লাটে আর কোথাও পাবেন না। বিনোদবাবু জিজ্ঞেস করেছিল, দাম? সে বললে, দর দস্তুর করব না, থোক 50। বিনোদ সাহা একটু বিচলিত হয়ে পড়ল। লোভের সঙ্গে মনের ভেতর শুরু হয়েছিল সন্দেহের সংগ্রাম। এমন নজর কাড়া জিনিস এত সস্তা কি করে হতে পারে? তবু শেষ পর্যন্ত কিনে ফেলল বিনোদ সাহা। পরদিন সকালে সিন্দুকটা তার ঘরে পৌঁছে গেল। আর এক দফা সে পরীক্ষা করতে বসল, কিন্তু কোথাও কোনো খুঁত খুঁজে পেল না। ঝকঝক করছে কাঠের পালিশ। নিঃশব্দে ডালাটা নেমে এসে চারকোনা বাক্সটার খাপে খাপে বসে যায়। চাবি লাগাতে গিয়ে এতটুকুও শব্দ হয় না। ভাঙা ঘরে যেন চাঁদের আলো। বিনোদ সাহা তাকিয়ে তাকিয়ে ভাবে, এ ঘরে এমন দামি সিন্দুকটা নিশ্চয়ই বেমানান। একটা ভালো ঘর পেলে সে উঠে যাবে। প্রথম দিকে উত্তেজনাটা ক্রমে ক্রমে থিতিয়ে আসে। এখন আর সব দিন সিন্দুকটার দিকে ফিরেও তাকায় না বিনোদ সাহা। ঘরের এক কোণে অনাদরে মহাস্থবিরের মতো পড়ে থাকে। একদিন আকস্মাৎ এক ব্যতিক্রম ঘটল। অফিস থেকে ফিরে আর বেরোলো না বিনোদ সাহা। ঘরে পাউরুটি মাখন ছিল। এক কাপ চা করে নিয়ে সে জলযোগটা সারল। তারপর গিয়ে বসল ঘরের মাঝ বরাবর রাখা আরাম কেদারাখানায়। পাঠকবৃন্দের কাছে অনুরোধ, আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। মনটা একসময় ডুবে গেল কাহিনীর গভীরতায়। সময় তরতর করে বয়ে যায়। এক সময় গল্পের খেই ধরে ছুটতে গিয়ে ভার ভার চোখ দুটো বিনোদ সাহা সামনের দিকে প্রসারিত করে দিল। সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ডটা প্রচণ্ড একটা ধাক্কা খেয়ে যেন লাফিয়ে উঠল। সে স্পষ্ট দেখল চাবি দেওয়া সিন্দুকটার ডালার তলা দিয়ে লম্বা সাদা আঙুল একটা বেরিয়ে এসেছে। ভয়ে আতঙ্কে আসক্ত দেহ বিনোদ সাহা কতক্ষণ একইভাবে আরাম কেদারায় বসে রইল। চোখের দৃষ্টিটুকুও সরাতে পারল না। তারপরই এক অন্ধ ক্রোধে বুক তার ধীরে ধীরে ভরে উঠতে লাগল। ওই কালো নখওয়ালা গাঢ় সর্বস্ব আঙুলটা ওখান থেকে উকি দেওয়ার কোনো অধিকার নেই। অন্যায়, এটা অযৌক্তিক। অবাঞ্ছিত কোনো উটকো লোক বিনোদ সাহার মনে হলো। রাস্তা থেকে যেন তার ঘরে ঢুকে ভাগীদার সাজতে চাইছে। শেষ পর্যন্ত আর রাগ সামলাতে না পেরে সে হাতের বইখানা সিন্দুক লক্ষ্য করে ছুঁড়ে মারল। চকিতে অদৃশ্য হয়ে গেল আঙুলটা। অন্তত বিনোদ সাহা আর দেখতে পেল না। টেবিল ল্যাম্পের মুখটা ঘুরিয়ে দিয়ে সে ছুটে গেল সিন্দুকের দিকে। এক টানে তুলে ফেলল ডালাটা। ভেতর তো শূন্য, কিচ্ছু নেই। ডালাটা আবার সজোরে বন্ধ করে দিল বিনোদ সাহা। মেঝে থেকে বইখানা কুড়িয়ে নিয়ে সে আরাম কেদারায় ফিরে এলো। কে জানে চৌকি তার সঙ্গে প্রতারণা করল না তো। জোর করেই সে পড়ায় মনোনিবেশ করতে চাইল, কিন্তু অবাধ্য চোখ দুটো বারে বারেই বইয়ের পাতা ছেড়ে সিন্দুকের দিকে ছুটে যায়। আঙুলটাকে অবশ্য সে আর দেখতে পেল না, তবে পড়াও আর এগোলো না। কোনো রকমে
কিছু মুখে দিয়ে সে আলো নিভিয়ে শুয়ে পড়ল। এরপর দিন 10-12 নিরুপদ্রবেই কাটল। বিভৎস দর্শন আঙুলের কথাটা বিনোদ সাহা প্রায় ভুলেই গিয়েছিল। অবশ্য ইদানিং সন্ধ্যার দিকে সে আর ঘরে থাকতো না, হয় সিনেমা দেখে, না হয় কোনো বন্ধুবান্ধবের বাড়িতে আড্ডা দিয়ে কাটিয়ে দিত। সেদিনও একখানা ভালো বই হাতে পড়ায় সে ঠিক করলো আজ আর কোথাও বেরোবে না, বইখানা শেষ করবে। বইখানা সত্যই হৃদয়গ্রাহী। একসময় একেবারে মগ্ন হয়ে গেল সে। কতক্ষণ কেটেছিল কে জানে। একসময় ক্লান্ত চোখ দুটো তুলে আগের দিনের মতো সামনের দিকে তাকাতেই নজর পড়ল সিন্দুকটা। সঙ্গে সঙ্গে ভয়ের একটা অব্যক্ত ধ্বনি বেরিয়ে এলো তার মুখ দিয়ে। কালো নখওয়ালা সেই লম্বা আঙুলটা ডালার তলা দিয়ে বেরিয়ে আসছে নিথর নিঃশব্দ। দুর্বার ক্রোধে দাঁত দিয়ে ঠোঁট কামড়ালেন বিনোদ সাহা। চোখ দুটো আগুনের ফুলকির মতোই জ্বলে উঠল। শিকারি জন্তুর মতোই হামাগুড়ি দিয়ে সে ওপাশের ছোট টেবিলটার ওপর থেকে কাচের পেপার ওয়েটটা তুলে নিয়ে তারপর অতি সন্তর্পণে এগিয়ে গেল সিন্ধুকের দিকে। পেপার ওয়েটটা ভার আছে, নিশানা ঠিক করে এক ঘা মারতে পারলেই আঙুলটা যে ছেঁচে যাবে তাতে কোনো ভুল নেই। কিন্তু সিন্ধুকের গজখানেক মধ্যে সে পৌঁছতেই আঙুলটা যেন অদৃশ্য হয়ে গেল। আগের দিনের মতোই ডালা তুলে ফেলল বিনোদ সাহা। না, ভেতরে তো কিচ্ছু নেই, শূন্য, সবই শূন্য। কিছুটা হতাশ চিত্তেই ফিরে এসে বিনোদ সাহা আবার আরাম কেদারায় বসল। আঙুলটাকে আর দেখা গেল না বটে, কিন্তু তার কুৎসিত প্রতিচ্ছবিটা মন থেকে সে কিছুতেই দূর করতে পারল না। বেশ খানিকটা রাত যখন সে শুতে গেল তখন মনস্থির হয়ে গেছে তার, সিন্দুকটা যেমন করেই হোক ঘর থেকে সে এবার বিদায় করবেই। বিছানায় শুয়ে শুয়ে দোকানের মালিকের কথাটার বিশেষ করে তার মাথার ভেতর ঘোরাফেরা করতে লাগলো। লোকটা যেন সিন্দুকটা বিদায় করার জন্য অতিমাত্রায় ব্যস্ত হয়ে উঠেছিল, আর ঠিক সেই কারণেই দাম যেটা হেঁকেছিল সেটা শুধু অল্পই নয়, রীতিমতো হাস্যকর। তাহলে কি সিন্ধুক সম্বন্ধে কোনো দুর্নাম আগেই তার কানে গিয়েছিল? সব জেনে শুনেই বিবেকহীন লোকটা ওই ভৌতিক জিনিসটা গছিয়ে দিল তাকে। অবশ্য আধুনিক যুগের ছেলে সে ভৌতিক ক্রিয়াকলাপে বিশ্বাস করে না। মনের মধ্যে যে দ্বন্দ্ব চলবে সেটা নিশ্চয়ই চায় না। সুতরাং সিন্দুকটা বিদায় করাই সব দিক থেকে নিরাপদ। কিন্তু টাকা লোকসান হবে, তা হোক, এমন তো কতই চায়। সকালে ঘুম থেকে উঠেই বিনোদ সাহা বেরিয়ে গিয়ে একটা ঠেলা গাড়ি ঠিক করে এলো। বাড়িওয়ালাকে বলল, আমাকে তো অফিস বেরিয়ে যেতে হবে, ঠেলা গাড়ি এলে দয়া করে সিন্দুকটা তুলিয়ে দেবেন, আর বলবেন যেন শহরের বাইরের কোথাও ফেলে আসে। নষ্ট করে যদি ফেলতে পারে আরও ভালো, ওদের ভাড়া আমার দেওয়াই আছে। ঘরের এক প্রস্থ চাবি বাড়িওয়ালার কাছেই ছিল, কাজেই কোনো আপত্তি করলেন না তিনি। সন্ধ্যার মুখে অনেকখানি হালকা মন নিয়ে বিনোদ সাহা অফিস থেকে ফিরল। দরজায় চাবি খুলে ভেতরে পা দিতেই তার নজরটা সোজা চলে গেল কোণের দিকে। অবাক লাগলো, দেখে সিন্দুকটা ঠিক আগের মতোই যথাস্থানে। এটা কি করে হলো? তবে কি ঠেলা গাড়িওয়ালা আসেনি, না সেই সময় বাড়িওয়ালা বাড়িতে না থাকায় ঘরের দরজা খোলা পায়নি? অফিসের পোশাক আর ছাড়া হলো না, ও সেই অবস্থাতেই বিনোদ সাহা হানা দিল বাড়িওয়ালার কাছে। কিন্তু তাকে কোনো কথা না বলার সুযোগ দিয়েই ভদ্রলোক জানালেন যে ঠেলা গাড়ি ঠিক সময়ই এসেছিল, সিন্দুকটা তুলেও নিয়ে গিয়েছিল তারা, কিন্তু ধাপার মাঠে ফেলতে গিয়েই বাধল বিভ্রাট। কর্পোরেশনের এক ঠিকাদার তাদের চোখে আঙুল দিয়ে সমঝে দেয় এমন দামি আর প্রায় নূতন সিন্দুক কেউ সুস্থ মস্তিষ্কে ধাপার মাঠে ফেলে দিতে বলে না,
নিশ্চয়ই তাদের ভুল হয়েছে। বাতিল সিন্দুকটা না এনে নূতন সিন্দুকটাই নিয়ে এসেছে তারা। ঠেলাওয়ালা দুজন নিজেদের মধ্যে অনেক গবেষণা চালায়। শেষ পর্যন্ত নিজেদের ভুলটা মেনে নেয় তারা, এবং সে ভুল সংশোধন করতে গিয়ে সিন্দুকটাকে আবার বিনোদ সাহার ঘরে ফিরিয়ে আনে। কাহিনীটা অবশ্য একটু আজগুপি ঘেঁষা হলেও যা ঘটে গেছে তার তো আর চারা নেই। ঘরে ফিরে এসে বিনোদ সাহা একখানা চেয়ারে ধপ করে বসে পড়ল, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। শখ করে কেনা প্রিয় জিনিসটাকে বিদায় দিতে বুকের মধ্যে খচখচ করাই তো স্বাভাবিক। সিন্দুকটাকে আর একটা সুযোগ দিলে কেমন হয়? নূতন কোনো উৎপাত যদি না হয় তাহলে দামি জিনিসটাকে সে রেখেই দেবে, আর যদি উৎপাত ঘটে তাহলে এবার নিজেই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সিন্দুকটাকে এমন জায়গায় পাচার করে দেবে যেখান থেকে আর কোনোদিনই ফিরে আসবে না। সন্ধ্যার দিকে বেরোনোর একটা সংকল্প মনে মনে করে রেখেছিল বিনোদ সাহা, কিন্তু শেষ পর্যন্ত তার উৎসাহ রইল না। একখানা বই হাতে নিয়ে বসল সেই আরাম কেদারাখানায়। তার আগে সিন্দুকটা নিজের হাতে বন্ধ করে চাবিটা পকেটে রেখে দিল। অনেকখানি নিশ্চিন্ত বোধ করল সে। তবে বই পড়ার ফাঁকে ফাঁকে সিন্দুকের ওপর সতর্ক দৃষ্টিটা বুলিয়ে নিতে ভুলল না। অবশ্য কোনো কিছুই ঘটল না তখন। ঘড়িতে ঢং ঢং করে 12টা বেজে গেল। চোখ জড়িয়ে এলো ঘুমে। হাতের বইখানা মুড়ে বিনোদ সাহা উঠে দাঁড়ালো গিয়ে শুয়ে পড়ার জন্য। আর ঠিক তখনই সিন্ধুকের ডালার ফাঁকে দেখতে পেল সেই অদ্ভুত আঙুলটাকে। আকৃতিটা একই আছে বটে, কিন্তু আজ আর ঠিক নিথর নিশ্চল নয়। প্রাণের স্পন্দনে সেটা যেন অতি মৃদুভাবে কাঁপছে। কালো নখটা দেখে বিনোদ সাহার মনে হলো সেটা বুঝি সিন্দুকের কাছ রাবার চেষ্টা করছে। আগের দিনের মতোই সে ভারী পেপার ওয়েটটা সন্তর্পণে তুলে নিল। তারপর একরকম বুকে হেঁটে এগিয়ে গেল সিন্ধুকের দিকে, শূন্য হাত তুলল সবটুকু শক্তি দিয়ে আঘাত করবার জন্য। আর ঠিক সেই মুহূর্তে আঙুলটা অদৃশ্য হয়ে গেল সিন্ধুকের ভেতর। দুরু দুরু বুকে বিনোদ সাহা বন্ধ ডালাটা টেনে তুলে দিল। সিন্ধুকের শূন্য গর্ভটা তাকে বিদ্রূপ করে হেসে উঠল। ধপ করে বিনোদ সাহার মনে পড়ে গেল চাবির কথা। সেটা তো এখনো তার পকেটে। তাহলে ভৌতিক আঙুলটাই কি সিন্দুক খুলেছে? নিশ্চয়ই তাই। তা না হলে স্বীকার করতে হয় তার মস্তিষ্কে বিকৃতি ঘটেছে। কথাটা মনে হতেই একটা তরল হিমস্রোত যেন তার শির দ্বারা বেয়ে নেমে এলো। পাক দিয়ে উঠল নাড়িগুলো। সিন্দুকটা বন্ধ করে তার সামনেই বসে পড়ল বিনোদ সাহা। চোখ সজাগ দৃষ্টি। মিনিটের পর মিনিট কেটে গেল, ঘন্টার পর ঘন্টা। অবশেষে 3টে বাজতে সে উঠে দাঁড়ালো। মাতালের মতো টলতে টলতে গিয়ে শুয়ে পড়ল বিছানায়। কখন যে তার চোখ বুজে এসেছিল টের পায়নি বিনোদ সাহা, কিন্তু বীভৎস একটা দুঃস্বপ্ন দেখে ঘুমটা তার ভেঙে গেল। সর্বাঙ্গ তার ঘামে ভিজে গেছে। বুকের ওপর ভারী কি একটা যেন চেপে রয়েছে। স্বপ্নের ঘোরে সে স্পষ্ট দেখল, ঘুমোতে ঘুমোতে কাঠের গায়ে আঁচড়ের শব্দ শুনে সে উঠে পড়ল। বাতি একটা জেলে নিয়ে এগিয়ে গেল সিন্দুকটার দিকে। আঁচড়াচ্ছে আঙুলটাই, জীবনী শক্তিতে ভরপুর সেই আঙুল। একে বেঁকে নানা ভঙ্গিতে আঙুলটা চেষ্টা করছে সিন্দুকটা খোলবার। শেষ পর্যন্ত না পেরে সে বেঁকল এবং স্পষ্টই বিনোদ সাহাকে ইঙ্গিত করল এগিয়ে আসতে। ভয়ে বিনোদ সাহার সর্বাঙ্গের লোম খাড়া হয়ে উঠল, তবু আঙুলটার হুকুম সে অমান্য করতে পারল না। যন্ত্রচালিতের মতো সে সিন্দুকটার কাছে গিয়ে দাঁড়াতেই আঙুলটার চক্ষের নিমেষে ভেতরে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে এক হ্যাচকা টানে ডালাটা খুলে ফেলল বিনোদ সাহা। আর এক দফা ভয়ে তার হাড়ের ভেতর কাঁপন শুরু হলো। তবু নিজেকে সে আর কোনো মতে ঠেকিয়ে রাখতে পারল না। সিন্ধুকের শূন্য গর্ভে নেমে বসে পড়ল। হাঁটু দুটো গুটিয়ে নিল বুকের উপর।
তারপর কাত হয়ে শুয়ে পড়ল পাটাতনে। সঙ্গে সঙ্গে সশব্দে নেমে এলো ডালাটা। চাবি বন্ধ করার শব্দটা সুস্পষ্ট শুনতে পেল সে। কালির সমুদ্রে যেন অতলে টানতে লাগলো তাকে। কোনো রকমে 1 কাপ চা গলাৎকরণ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে। আগে অফিসে না গিয়ে সোজা হাজির হলো গোরখ পণ্ডিতের গ্যারেজে। বাস, লরি, টেম্পো ইত্যাদি ভাড়া দেওয়াই যার পেশা। এর মধ্যে বিনোদ সাহা এদের দিয়ে 2-1টা কাজ করিয়েছে, কাজেই মুখটা তার চেনা। কোথায় কিভাবে সিন্দুকটা বিসর্জন দিতে হবে দীর্ঘ আলোচনার পর সেটা পাকাপাকি করে বিনোদ সাহা কিছু টাকা গোরখ পণ্ডিতকে আগাম দিল। বলল, আজ বিকেলের মধ্যেই তাহলে সিন্দুকটা যেন পাচার হয়ে যায়, বাকি টাকা কাজ শেষ হলে। বুক থেকে যেন আটকে থাকা সুপারির টুকরোটা নেমে গেছে। এমনি একটা স্বস্তি বোধ করল বিনোদ সাহা। অফিসে এসে সারাক্ষণ সে ঘাড় হেঁট করে কাজ করল, টিফিন করতে উঠল শুধু। সন্ধ্যার মুখে বাড়ি ফিরে সে বেশ নিঃসংশয় চিত্তে তালা খুলে ঘরে ঢুকল। কিন্তু কোণের দিকে তাকাতেই চক্ষু তার স্থির, সিন্দুকটা ঠিক একই জায়গায় একইভাবে বসানো। রাগের চেয়ে এবার বিনোদ সাহার মনে হতাশা বোধই বড় করে দেখা দিল। নিচে নেমে সে টেলিফোন করল গোরখ পণ্ডিতকে। লোকটা গভীর দুঃখে প্রকাশ করল, সিন্দুকটা নেবার জন্যে রওনা হবার ঠিক মুখেই লরিটা তার বিকল হয়ে গেল। তখনই অবশ্য হাত লাগানো হয়েছে সারাতে, আজ রাত্রের মধ্যে নিশ্চয়ই হয়ে যাবে। কাল সকালে প্রথমেই সিন্দুকটা সদ্গতি করে তবে অন্য কাজ। মৌখিক ধন্যবাদ জানানো ছাড়া বিনোদ সাহা কী বা করতে পারে? রিসিভারটা নামিয়ে রেখে সে রাস্তায় বেরিয়ে পড়ল। ঘরে ফিরতে তার ইচ্ছে হলো না। একটা রেস্তোরাঁয় ঢুকে জলযোগ সেরে নিল। তারপর সামনে যে সিনেমা হাউস পেল, একখানা টিকিট কেটে ঢুকে পড়ল। কী ছবি, পুরনো না নূতন, কিছুই দেখার প্রবৃত্তি হলো না তার। শো যখন ভাঙল তখন রাত অনেক। তারপর একখানা রিকশায় চেপে যখন ঘরে ফিরল তখন ঘুম আর ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। আগের রাত্রে অমন বীভৎস দুঃস্বপ্নটাও নিদ্রাকে ঠেকিয়ে রাখতে পারল না। কোনো রকমে জামা কাপড় ছেড়েই বিছানায় ঢুকে পড়ল সে। সিন্দুকের চাবিটা মাথার বালিশের তলায় রেখে দিয়ে চোখ বুজল ঘুমের দেশে। বেশ কিছুক্ষণ পর হঠাৎই ঘুমটা তার ভেঙে গেল। বিছানার ওপর কে যেন তাকে ঠেলে বসিয়ে দিল। প্রথম কিছুক্ষণ বুঝতে পারল না কিছুই। তারপর কানে এলো সে আছড়ানো লাফালাফি আর দাপাদাপির শব্দ। অজ্ঞাত এক ভয়ে সর্বাঙ্গ তার ঠকঠক করে কাঁপতে লাগলো। কোনো রকমে হামাগুড়ি দিয়ে নেমে সে বাতিটা জ্বালাবার চেষ্টা করলো, কিন্তু তা জ্বলল না। হয় লোডশেডিং, না হয় টুনিটা ফিউজ হয়ে গেছে। হাতড়ে হাতড়ে ড্রয়ার থেকে একটা মোমবাতি বার করে বিনোদ সাহা যখন জ্বালল, শব্দগুলো বাড়তে বাড়তে তখন একেবারে তারায় গিয়ে ঠেকেছে। ভয়ে হিম হয়ে যাচ্ছে বুকের রক্ত। তবু কম্পিত শিখার মোমবাতিটা নিয়ে বিনোদ সাহা কোণের দিকে এগিয়ে গেল, আর সঙ্গে সঙ্গেই ধরা গলায় আর্তনাদ করে উঠল। মোমবাতিটা হাত থেকে খসে পড়ল মেঝে। সিন্দুকের ভেতর থেকে বেরিয়ে এসেছে আঙুলটা। প্রাণ শক্তিতে যেন সে টকবক করে ফুটছে। স্প্রিংয়ের পুতুলের মতো নাচছে, কুদছে, পাক খাচ্ছে। কালো নখটা দিয়ে সজোরে সিন্দুকের গাটা আঁচড়াচ্ছে, কোনো অদৃশ্য শত্রুর বিরুদ্ধে রুদ্ধ আক্রোশে ফেটে পড়ছে যেন। কিন্তু অদ্ভুত পদার্থটার বোধশক্তি। বিনোদ সাহা সিন্দুকটার কাছাকাছি পৌঁছতেই সে অকস্মাৎ স্থির হয়ে গেল। ঘাটটা বেঁকিয়ে যেন লক্ষ্য করতে লাগলো বিনোদ সাহাকে। প্রচণ্ড একটা ধাক্কা খেয়ে বিনোদ সাহা থেমে গেল, আর এগোতে ভরসা করল না। অথচ দৃষ্টিটাও ফিরিয়ে নিতে পারল না। ধীরে, অতি ধীরে আঙুলটা এক সময়ে সোজা হয়ে গেল। তারপর স্পষ্ট ইঙ্গিত করল বিনোদ সাহাকে এগিয়ে যাওয়ার জন্য। নূতন করে আতঙ্কের একটা শিহরণ বিনোদ সাহার সর্বাঙ্গের ওপর দিয়ে বয়ে গেল।
গতরাতে দেখা দুঃস্বপ্নের কথাটা মনে পড়ে গেল তার। স্বপ্নে দেখা হলেও কালো আঙুলটার অমোঘ আহ্বান সে উপেক্ষা করতে পারেনি, এখনো পারল না। এক সম্মোহিত জীবে সে যেন পরিণত হয়ে গেছে। পরদিন পূবের আকাশ লাল হয়ে ওঠার সঙ্গে সঙ্গে গোরখ পণ্ডিতের লরি নিয়ে হাজির হয়ে গেল চালক পাণ্ডে, সঙ্গে কুলি বংশীলাল। বাড়িওয়ালাই তাদের বিনোদ সাহার ঘরের দরজা খুলে দিলেন। বিনোদ সাহা গড়হাজির থাকলেও কোনো অসুবিধা ঘটল না, কারণ গোরখ পণ্ডিতকে যথাযথ নির্দেশ আর ভাড়া বাবদ অর্ধেক টাকা আগে থেকেই দেওয়া আছে। বন্ধ সিন্দুকটা সেই ঘরের কোণেই বসানো, কিন্তু চাবিটা অদৃশ্য। সিন্দুকের পাশে বেশ খানিকটা জায়গা জুড়ে মোমবাতির গলা মোম মেঝেই জমে আছে। বাড়িওয়ালা রুষ্ট কণ্ঠে বলে উঠলেন, এমনভাবে কেউ মোমবাতি বসায়? ঘরে ধরে যে আগুন ধরিয়ে দেবে! এই আমার 14 পুরুষের ভাগ্য, আসুক আজ সাহামশায়। এসব কথায় কান দেওয়ার মতো অবসর ছিল না লরির ড্রাইভারের বা কুলির। সিন্দুকটা তুলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে কুলিটা গজগজ করতে লাগলো, উফ, কি ভারী রে বাবা! ভেতরে লোহা না শিশে? কি পোড়া আছে! আগে জানলে মজুরিটা বাড়িয়ে নিতুম। দমটা যতখানি সম্ভব সঞ্চয় করে রেখে ড্রাইভার পাণ্ডে মন্তব্য করল, তুই বেটা নালায়েক, কাঠটাই ভারী, দেখছিস না নাকি? কাঠটা শুধু ভারী নয় পাণ্ডে দাদা, দামিও। এমন জিনিসটাকে বাবু দরিয়ায় ফেলে দিচ্ছে কেন কে জানে? নিশ্চয়ই দেমাগ খারাপ। সে কথার আর কোনো জবাব না দিয়ে পাণ্ডে লরিতে স্টার্ট দিল। গর্জন করে উঠল গাড়িখানা, ক্রুদ্ধ জানোয়ারের মতো শহরের ভিতর দিয়ে ছুটে চলল। নির্জন গঙ্গার তীর, শহরের সীমানা অনেক আগেই শেষ হয়েছে। গাড়ি এসে যেখানে থামল সেটা এক বিদেশি কোম্পানির পরিত্যক্ত চটকল। গঙ্গার বুক পর্যন্ত নেমে যাওয়া জেটিটা আজও অচল হয়নি। লরি থেকে নেমে আস্তে আস্তে পাণ্ডে সঙ্গীকে লক্ষ্য করে গম্ভীর স্বরে বলল, সাহাবাবু সিন্দুকটা দরিয়াতে ডালটে চায় কেন? এতক্ষণে বুঝতে পেরেছি বংশীলাল, গোমেদ সাহেবের নিলেম থেকে উনি সিন্দুকটা কেনেন। শয়তানটা নিশ্চয়ই আসল কিস্সা তাকে বলেনি, লেকিন সাহাবাবু পরে সব জানতে পারে, তাই সিন্দুকটা বিদায় করতে চায় আর কি। সিন্দুকের ইতিবৃত্ত সম্বন্ধে বংশীলাল কিছুই জানত না, তাই সে গভীর উৎসুকের সঙ্গে জিজ্ঞেস করল, কাহিনীটা কি পেয়ারেজি? জেটির ওপর উঠে এসেছিল তারা। হাতের ভাতটা নামিয়ে রেখে পাণ্ডে বলল, গোমেদ সাহেবও সিন্দুকটা সস্তায় দাও মেরেছিল বুঝলে, মুনির আলীর নিলেম থেকে। মুনির আলী? বংশীলালের চোখ দুটো বড় বড় হয়ে উঠল। বলেন কি? সিন্দুকের ভিতর যার লাশ পাওয়া গেছিল? হ্যাঁ, সেই মুনির আলী, আর এই সেই সিন্দুক। বংশীলাল অকস্মাৎ গম্ভীর হয়ে গেল। আর কোনো কথা না বলে আংটা ধরে সিন্দুকের একটা দিকে টেনে তুলল। নিজের দিকটা তুলতে গিয়ে হাত সরিয়ে নিল পাণ্ডে। কপালের ঘাম মুছতে মুছতে বলল, লোকের মুখে শুনেছি মুনির সাহেবের লাশ চোখে দেখা যাচ্ছিল না, দুমড়ে মুচড়ে শরীরটা তার একেবারে ছোট হয়ে গেছিল, রংটা কালির মতো কালো। সিন্দুকের ভেতর আটকে পড়ার পর অনেকক্ষণ পর্যন্ত তিনি নাকি মরেননি, তাই বেরিয়ে আসার জন্য খুব চেষ্টা করেন। লোকজন যখন সিন্দুকটা খোলার জন্য ছুটে যায় তখন তারা দেখতে পায় ডালার তলা দিয়ে মুনির সাহেবের একটা আঙুল বেরিয়ে এসেছে। কি করে এসেছিল রামচন্দ্রই জানেন, তবে মনে হয় আঙুলের ডগা দিয়ে চাবিটা খুলে ফেলবার খুব চেষ্টা করেছিলেন। বংশীলাল ভীত কণ্ঠে বলল, তাহলে আর দেরি নয় পারেজি, তাড়াতাড়ি করে নামিয়ে দিই, এসো হাত লাগাও। নিজের দিকটা তুলে ধরল পাণ্ডে। তারপর দুজনে ধরাধরি করে সিন্দুকটাকে জেটির কিনারায় নিয়ে এলো। নিচে জোয়ারের ভরা গঙ্গা, তীব্র স্রোত জেটির গায়ে আছড়ে পড়ে পাক খাচ্ছে। জয় গঙ্গা মাই কি বলে দুজনে
সিন্দুকটা ঠেলে দিল নদীগর্ভে। তীব্র শব্দের সঙ্গে জলের বুকে একটা প্রচণ্ড আলোড়ন উঠল। পরক্ষণে অতলে তলিয়ে গেল সিন্দুকটা। আর এক দফা কপালের ঘাম মুছে পাণ্ডে বলল, পাপ বিদেয় হলো, এবার ফিরে গিয়ে বাকি টাকাটা নিতে হবে, চলো। কিন্তু বাকি টাকাটা পাণ্ডে বা গোরখ পণ্ডিত কোনোদিনই আর আদায় করতে পারেনি, কারণ বিনোদ সাহাকেও কেউ কোনো দিন দেখতে পায়নি। বাড়িওয়ালাও কিছু বলতে পারে না। বিনোদ সাহা তাকে কিছু জানিয়েও যায়নি। তার নিজেরই 1 মাসের ভাড়া বাকি। কোনো সূত্র না পেলে পুলিশই বা কী করে নিরুদ্দিষ্ট মানুষটাকে তল্লাশ করবে? অফিসের কর্তৃপক্ষ অন্ধকারে। শুধু চেহারার বর্ণনা দিয়ে অল ইন্ডিয়া রেডিও কলকাতা ঘোষকের কণ্ঠে শোনা গেল, আপনারা কেউ তাকে দেখেছেন কি?